মাঝরাতের গল্প। ভয় যদি সত্যির রূপ নিত, তবে সেটাই হতো মাঝরাতের গল্প। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন মাঝরাতের গল্প। মাঝরাতের গল্প চ্যানেলের আজকের নিবেদন লেখক সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিক ও সেতারের সুর। আমরা আশা করছি আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেল মাঝরাতের গল্পকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের নিত্য নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমাদের আজকের গল্পের সূত্রধর ও গল্প পাঠে রয়েছি আমি শুভম। এছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছে দেবশ্রী, দিগন্ত, দিব্যেন্দু, রাহুল, প্রিয়াংশু, অঙ্কিতা, সনক। আমাদের আজকের গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে আকাশ, আবহ সৃষ্টি করেছে সাউন্ডস্কেপ। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করছি আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিক ও সেতারের সুর। আগের দিনের মতোই আবারও ঘুমটা ভেঙে গেছিল হরদয়ালের। তারপরে সে শুনতে পেল সেদিনের মতোই গানটা। একটা মেইলি গলায় কে যেন গান গেয়ে চলেছে। গানের গলাটা খুব পরিষ্কার ও স্পষ্ট নয়, গানের কথাগুলো স্পষ্ট নয়, কিন্তু যে গান করছে তার গলায় বেশ সুর আছে বলে মনে হলো। রাত নিঝুম ঘর ভাসে জোছনা, রাত পরি ঘুম নামায়, রাত পরি ঘুম নামায়, কে রাত জাগায়, কে রাত জাগায়, দেখো যে আমায় সবাই ছেড়ে যায়, একা ফেলে যায়। কিন্তু এত রাতে একটা মেইলি গলা এই বাড়ির আশেপাশে গান করে বেড়াচ্ছে, এইটা তো চট করে মানা যায় না, বিশেষ করে এমন একটা জায়গায়। হরদয়াল জানালাটা খুলে বাইরে মুখ বাড়িয়ে দেখল, চাঁদের আলোয় চারপাশটা যেন ভেসে যাচ্ছে। বাড়ির পেছনের দিকের ফাঁকা চৌহদ্দিটা পেরিয়ে গেলে তারপরেই উঁচু পাঁচিল। একসময় পাঁচিলটা রক্ষিত অবস্থায় থাকলেও এখন এখানে ওখানে ভেঙে পড়ে কেমন যেন অরক্ষিত হয়ে পড়েছে। হরদয়াল কিছুক্ষণ তাকিয়ে রইল সেই দিকেই, আর তারপরেই মনে হলো ঠিক পাঁচিলের ধার বরাবর কে যেন একটা হাঁটতে হাঁটতে চলেছে এক পাশ থেকে অন্য পাশে। বউ তার মানে ঠিকই বলেছিল, আমি ভুল করেছি। রাতের বেলা এখানে থাকাটা একদমই ঠিক হবে না বলে মনে হচ্ছে। হরদয়াল জানালার কাছে দাঁড়িয়ে কথাটা ভাবছে। এমন সময় তার মনে হলো পাঁচিলের ধার ঘেঁষে হেঁটে যাওয়া মানুষটা একটা মেয়ে মানুষ। চাঁদের আলোয় এতক্ষণে তার লাল শাড়ির আঁচলটা চোখে পড়েছে তার। ঠিক তখনই সেই মেয়েটা যেন সোজা তাকালো হরদয়ালের দিকে, আর তারপরেই হরদয়ালের মনে হলো সে তার পথ বদলাচ্ছে। এইবার সে সোজা এগিয়ে আসছে এই বাড়িটার দিকে। গানটাও থেমে গেছে, তার বদলে নূপুরের শব্দ আর একটা অদ্ভুত খ্যানখ্যানে হাসি। সে হাসির শব্দ শুনলে যে কারোর বুকের ভেতরটা কেঁপে উঠতে পারে। হরদয়াল জানালাটা বন্ধ করতে চাইল, কিন্তু পারল না।
কোনো একটা অজানা শক্তি তাকে জানালার কাছ থেকে সরতে দিচ্ছে না। মূর্তিটা হাঁটতে হাঁটতে একদম ঝর্ণার কাছাকাছি এসে পড়েছে। ঠিক এমন সময় আবার সেই গানটা শুরু করলো। রাত নিঝুম ঘর ভাসে জোছনা, রাত পড়ি ঘুম নামায়, অবাক হলো, এত সুরেলা কণ্ঠ, যার উপর এত সুন্দর গান সে এর আগে কখনো শুনেছে বলে মনে হয় না। গ্রামে গঞ্জে যাত্রাপালায় গান শোনা যায়, কিন্তু সে গান আলাদা, আর এই গানও আলাদা। হরদয়াল জানালার কাছে দাঁড়িয়েছিল, তাই কখন যে নিচের সেই মেয়েটা পেছনের দিকের দেওয়াল বেয়ে মাকড়সার মতো উপরের দিকে উঠতে শুরু করেছে সেটা হরদয়াল খেয়াল করেনি। গানে বিভোর হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। এমন সময় দেখতে পেল জানালার বড় বড় গড়াদের নিচের দিকটা দিয়ে দুটো হাত উপরে উঠে আসছে। তারপরে উঠে এলো একটা মাথা। না, ভয় পাওয়ার মতো কিছু নেই, অতি সাধারণ বললে ভুল হবে। এক অসাধারণ রূপবতী মেয়ে মানুষ উঠে এসেছে। তার গায়ের ফর্সা রং, কপালের মাঝখানে আঁকা লাল রঙের টিপ, চোখ, নাক, এমনকি ঠোঁট পর্যন্ত এতই সুন্দর যে যে কোনো পুরুষ মানুষ তার দিকে তাকিয়ে থাকলে চোখ ফেরাতে পারবে না। হরদয়ালও পারছিল না, তার মুখের ভেতর সাদা দাঁতগুলো ঝকঝক করে উঠছিল। চোখের সেই দৃষ্টি মায়াবী হরিণীর মতো। সে জানালার গড়াদের কাছে নিজের মুখটা রাখল, তারপরে বলল, ঘরের ভেতরে আসতে দেবে না আমাকে? হরদয়াল আরেকটু হলেই তাকে হ্যাঁ বলে ফেলেছিল, কিন্তু তার আগেই কোথায় যেন একটা খটকা লাগলো। সে দাঁড়িয়ে রয়েছে দোতলায় জানালার কাছে। বাড়িটা এমনিতেই বড়, তারপর একতলাটাও বেশ উঁচু। মেঝেতে দাঁড়ালে সিলিং পর্যন্ত মাথা উপরের দিকে তুলে দেখতে হয়। সেই বাড়ির দোতলার কাছে মেয়েটা জানালার বাইরে এলো কি করে? কথাটা ভাবতেই হরদয়ালের চমক লাগলো। সে কিছু একটা বলার জন্য মুখ খুলল বটে, তবে কথা বলতে পারল না। মেয়েটার চোখে মুখে ফুটে উঠেছে এক অদ্ভুত রাগ। দুই চোখ যেন আগুনের মতো জ্বলছে। মুখটা হা হয়ে গেছে। মুখের ভেতরের জিভটা টকটকে লাল বলে মনে হলো একবার। তারপরে সে জানালার গড়া ছেড়ে দিল আর প্রচণ্ড চিৎকার করে উঠল। হরদয়াল দু হাতে নিজের কান ঢেকে রেখে চিৎকার করে বলতে লাগলো, চলে যা বলছি, চলে যা, এখান থেকে চলে যা। হরদয়াল যখন কান ছাড়ল তখন চারপাশটা আবার আগের মতো চুপচাপ হয়ে গেছে। বাইরেটা চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। ঘরের ভেতরে টিম টিম করে জ্বলা হারিকেনটা এবার বাড়িয়ে দিল হরদয়াল। ঘামে তার গোটা শরীর ভিজে গেছে। একটু আগে যা হলো তা কি সত্যি নাকি স্বপ্ন? কিন্তু স্বপ্ন কি করে হবে? মেয়েটার গায়ের সেই গন্ধ তো এখনো ঘরের মধ্যেই রয়েছে। পায়ে পায়ে হারিকেনটা নিয়ে হরদয়াল জানালার কাছে গিয়ে দাঁড়ালো। না, কোথাও তো কিছুই নেই। গানের শব্দ নেই, নুপুরের শব্দ নেই, এমনকি মেয়েটাও নেই। বউটা কাল কি বলেছিল? তার মানে এতগুলো দিন ধরে আমার বউ আর ছেলে মেয়েটা এমনভাবে রাত কাটিয়েছে। হরদয়ালের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছিল। এমনি এমনি কি আর অমন শান্ত বউটা তাকে ভর্ৎসনা করে এখান থেকে চলে গেছে, ছেলে ও মেয়েকে নিয়ে নিজের বাপের বাড়িতে? হরদয়ালের মনে হলো তাড়াহুড়ো করে একটা বড্ড বড় ভুল করে ফেলেছে। জানালার কাছ থেকে সরে আসতে হবে। ঠিক এমন সময় নিচের দিকে চোখ চলে গেল। জানালার পেছনে নিচের দিকে মাটির উপরে পড়ে রয়েছে মেয়েটা, নিস্পন্দ, নিশ্চল। কিন্তু হরদয়াল জানে কোনো লাভ নেই। ওই মেয়ে আজ থেকে অনেক বছর আগেই মারা পড়েছে এই বাড়িতেই কোথাও। আর তাই তো কথাটা ভাবতে ভাবতেই মেয়েটা শুয়ে থাকা অবস্থায় হাত পা পিছনের দিক দিয়ে এক
অদ্ভুত ভঙ্গিতে ঠিক শিয়ালের মতো দৌড়ে যায় পাঁচিলটার দিকে। আজ সকালে যখন তারানাথের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, তখন কিন্তু আকাশের অবস্থা বেশ ভালোই বলা চলে। আগের দুদিন ধরে বৃষ্টি হয়েছে। শ্রাবণ মাসের এই শেষ দিকটায় মাঝে মাঝে বৃষ্টি এবং ঝড়ের উৎপাত দেখা যায়, তবে হলেও কিন্তু খুব বেশি হয় না। কয়েক পশলা বৃষ্টি হবার পর আবার যেইকে সেই অবস্থা। তাতে কিন্তু গুমোট গরম পড়ে। আশ্বিন কার্তিক আসার আগে আগে এই অবস্থাটা চলতে থাকে। তবে শরৎকাল পুরোপুরিভাবে এখনো প্রবেশ করতে পারেনি কলকাতায়। বর্ষার শেষ প্রান্ত চলছে। এই দুই সময়ের মধ্যেটুকু মুছে ফেলতে শ্রাবণ ভাদ্র মাস যে কতটুকু পাকাপাকি ব্যবস্থা করতে পারে সেটাই দেখার বিষয়। আমরা যখন বেরোলাম, কিশোরী বলল, আর এখানে থাকতে ইচ্ছে করছে না হে। মেসবাড়ির অবস্থা খুব একটা ভালো না। প্রত্যেকটা ঘরে শুনেছি নাকি 2 জন করে থাকার ব্যবস্থা করবে। এসব করে ভাড়া বাড়ানোর চেষ্টা আর কি। তবে বাড়িতে কেউই তাতে রাজি নয়। কিন্তু তাতে তো আর হবে না। মালিক পক্ষ যা বলবে তাই তো শুনতে হবে। এমনটাই তো হয়ে আসছে। মালিক পক্ষের উপরে কথা বলার মতো অধিকার তো কারণ নেই, এমনকি আমাদের দেশের আইন ব্যবস্থারও নেই। হ্যাঁ, আর ওসব কথা বলে কোনো লাভ নেই। মেসের ব্যবস্থা অন্য কোথাও ঠিক হয়ে যাবে, একটু দূরে পড়বে আর কি। ওই যে কথায় আছে না, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। এখানে কাক ভাত কোনো কিছুরই অভাব নেই, বুঝলে? কিশোরীর কথাই আমি হেসে উঠলাম। এখন মাঝে মাঝেই কিশোরীর মুখে এমন সব কথা শোনা যায়। তার অবশ্য একটা কারণ আছে, সেটা আগেই বলেছি। আজ হেঁটেই আসছিলাম। একেতেই মাসের শেষ, তারপর পকেট গড়ের মাঠ। মাসের শেষের এই সময়টা বেশ অসুবিধা হয়। এমনিতেই দ্রব্যমূল্য যেভাবে চড়চড় করে বাড়ছে, তাতে কোন দিন না আকাশ ছোঁয়া হয়ে যায়, তাই নিয়ে চিন্তা। তার উপর নানান সমস্যা। অবশ্য হাঁটতে ভালোই লাগছিল। ট্রাম, গাড়ি ঘোড়া, লোকজন আমাদের পেছনে রেখে সামনে চলে যাচ্ছে। আমরা এক পাশ ধরে হেঁটে চলেছি। কিশোরীর সঙ্গে কি নিয়ে কথা বলছিলাম মনে নেই। ঠিক সেই সময় কিশোরী বলে উঠল, সে তুমি যাই বলো না কেন, এই ভূত প্রেতের ব্যাপারের সঙ্গে মানুষের মনের ভয় অনেকটা জড়িয়ে থাকে। যে মানুষ যত ভীতু, সেই মানুষ তত বেশি ভূত দেখে বলে আমার মনে হয়। সেটা নাও হতে পারে। আমি এমন কিছু মানুষকে চিনি যারা নানা কাজে বেশ সাহসী, কিন্তু তারাও জীবনে ভূত দেখেছে, অন্তত একবার হলেও। তারা হয়তো মিথ্যে কথা বলছে, আর না হলে তারা যা দেখেছে তা হয়তো মনের ভুল। আগেই তো বললাম, মনের ভুল আর মনের ভয় দুটোই থাকা চাই ভূত দেখার জন্য। এসব প্রশ্নের উত্তর সচরাচর পাওয়া যায় না, তাই যুক্তি তর্ক প্রমাণ করতে করতে আমরা যখন তারানাথের বাড়িতে এসে পৌঁছালাম, দেখি তারানাথ একটা আসন পেতে বসে আছে। তার সামনে একটা বছর 15 এমন হবে, মানে ছেলেটা মাথা নিচু করে বসে আছে। তারানাথের হাতটা তার মাথার ওপর। পাশে আরেক ভদ্রলোক বসে আছেন। ব্যাপারটা গুরুতর বলে মনে হলো, কারণ ভদ্রলোক যখন আমাদের দিকে তাকালেন তখন তার চোখে মুখে একটা আশঙ্কার ছাপ দেখতে পেয়েছিলাম। এমনকি কিশোরী পর্যন্ত কোনো কথা বলল না। আর গাছতলার কাছে দাঁড়িয়ে কিশোরীকে আস্তে আস্তে বললাম, ব্যাপারটা কি হলো বলো তো? কোনো কিছু তো বুঝতে পারলাম না, কিন্তু কি হয়েছেটা কি? চুপ। কিশোরী আমায় চুপ থাকতে বলল। আমরা চুপ করে দাঁড়িয়ে রইলাম। একটু পরেই লোকটি আর ছেলেটি চলে যেতেই তারানাথ আমাদের হাত তুলে ডাকলো। আমি আর কিশোরী গেলাম তার কাছে। কিশোরী বলল, ব্যাপার কি? সকাল সকাল আজ খদ্দের জুটেছে দেখলাম। তা একরকম বলতেই পারো, তবে বড় বিপদে পড়েই ওনারা আমার কাছে এসেছেন। ওনাদের ছেলে 3 দিন ধরে প্রচণ্ড জ্বর, কিছুতেই কমছে না। আমি আমার যথাসাধ্য চেষ্টা করলাম, বাকিটা ঈশ্বরের ওপর নির্ভর করছে। তবে আমার মনে হচ্ছে খারাপ কিছু একটা রয়েছে ওর সঙ্গে, তাই একটা মন্ত্রপুত সুতো তৈরি করে দিলাম। এখন তাড়াহুড়োতে তো আর কিছু করা যায় না, কাল দেখি যদি কিছু করতে পারি। খারাপ কিছু মানেই তো ভূত প্রেত, কিন্তু ছেলেটাকে দেখে তো মনে হলো না তেমন কিছু।
দেখো বিভূতি, খারাপ কিছু এলেই যে সবসময় তাকে বোঝা যায় এমনটা কিন্তু নয়। যে প্রেতের চরিত্র যেমনই হয় সে তেমনই। ওকে যে ধরেছে সে বড় শান্তশিষ্ট সাধারণ, ফাঁকা পেয়ে ওর মধ্যে প্রবেশ করে বসে আছে। জীবনের মায়া কাটাতে পারেনি এখনো, তবে ঠিক হয়ে যাবে, কয়েকদিন সময় লাগবে। আমরা তারানাথের তক্তপোষের ওপরে এসে বসলাম। কিশোরীর সঙ্গে আমার চোখ চাওয়াচাওয়ি হলো একবার, কিন্তু কথা হলো না। তারানাথ নিজেই বলল, তোমরা এসেছো যখন ভালোই হলো, তাহলে আজকের দিনটার এমনভাবে একা বসে থেকে মাছই তাড়াতে হবে না অন্তত। তা তোমাদের খবর সব ভালো তো? কুশল বিনিময়ের এই প্রশ্নটি তারানাথ চট করে না। যখন করে বুঝতে হবে আসলে বলার মতো কিছু নেই, কিংবা সে চাইছে না। তাই আমি বললাম, কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু নয়। আসলে অনেক দিন হয়ে গেল চারির সঙ্গে দেখা হয় না তো। মেয়ে সেই যে গেল আর এলো না। বুঝতে পারলাম তারানাথের চারির কথা মনে পড়েছে। সেটাই স্বাভাবিক। আমাদেরই মাঝে মাঝে কেমন শূন্য লাগে, আর তারানাথের তো নিজের মেয়ে। এত চিন্তা করবেন না, এমন হলে একদিন দেখে আসুন। তাছাড়া আপনার তো আর পিছুটান নেই। আপনি না হয় 2 দিন সেখানে থাকবেন, চলে আসবেন। তারানাথ হেসে উঠে কি যেন বলল, তবে সেটা পরিষ্কার হলো না। কিশোরী আবার বলল, বলছি, এত কষ্ট করে যখন এলাম তখন একটা ভালো গল্প হবে না? ভালো গল্প কাকে বলে তা আমি জানি না, তবে যেটুকু আমার জীবনের অভিজ্ঞতা সেখান থেকেই তোমাদের মাঝে মাঝে গল্প বলার চেষ্টা করে থাকি বটে। এখন যদি তাই তোমরা শোনো তাহলে বলি। আজ অনেক দিন আগের একটা ঘটনা সকাল থেকেই মনে পড়ছে, সেটাই বলি তাহলে। একটা গল্প যে শুরু হতে চলেছে সেটা বুঝতে পেরে বেশ ভালোই লাগলো। আমি আর কিশোরী অপেক্ষা করতে লাগলাম তারানাথের গল্পের জন্য। বাইরে এবার টিপটিপ করে বৃষ্টি নেমে গেল, আর তার সঙ্গে সঙ্গে তারানাথ একটা পাসিংস সিগারেট ধরিয়ে টানতে লাগলো। তখন সময়টা ঠিক কি ছিল তা ঠিক মনে পড়ে না, তবে যেটুকু মনে পড়ে সেদিন বৃষ্টি হয়েছিল খুব। গ্রামের পথে বৃষ্টির মাঝে ঘুরতে ঘুরতে আমি এক সময় গিয়ে পড়লাম এক বাড়িতে। আমাদেরই গ্রামে, অর্থাৎ সেবার বাড়ি ফেরার জন্য বেরিয়েছিলাম। যতদূর মনে হয় বর্ষা আর শরতের মাঝামাঝি কোনো একটা সময় হবে সেটা। তোমরা তো জানোই এই সময়টায় আমি বাড়িতে ফিরে আসতাম মাঝে মাঝে। তা সেবার সেই বাড়ি ফিরে আসার সময় বর্ষার পরে রওনা দিয়েছিলাম। বর্ষার সময় মাঝে মাঝে গ্রামে বন্যার জল উঠত, কিন্তু ফিরে গিয়ে দেখলাম সেবার তেমন কিছুই হয়নি। অনেক দিন পর গ্রামের পথে পা রেখেছি, মনটা বেশ খুশি খুশি লাগছিল। দিনের বেলা আকাশে পেঁজা তুলোর মতো মেঘ মনকে কেমন উদাস করে দিয়েছিল। তখন গ্রাম থেকে আরো কিছুক্ষণের হাঁটা পথ বাকি। এমন সময় ঝমঝম করে বৃষ্টি নামল। একটা গাছের তলায় গিয়ে আশ্রয় নিলাম। প্রায় 2 দিন ধরে যাকে বলে এক টানা হেঁটে চলেছি। মাঝে খেয়েওছি কিছু, এখানে ওখানে বিশ্রাম নিয়েছি বটে, তবে ভালোভাবে নয়। বাড়ি ফেরার উত্তেজনা আর আনন্দই বোধহয় আরো বেশি দেরি করতে ইচ্ছে হয় না, অথচ বাড়ির কাছে এসেই এমনভাবে আটকে গেলাম। গাছের তলায় বসে বসে মনে মনে এইসবই ভাবছি। ইস, আর একটু পরে বৃষ্টি হলে কি হতো? বাড়ি ফিরে বাবা মাকে সবাইকে দেখতে পেতাম, তখন না হয় বৃষ্টি হতো। আবহাওয়া দেখছি দিন দিন পাল্টে যাচ্ছে, কিন্তু আসলে যা হয় সেই সব কিছুর পেছনে তো একটা কারণ থাকে।
আর সে কথা তো তোমাদের আগেই বলেছি, এখানেও তাই হলো। গাছের তলায় অনেকক্ষণ ধরে বসে আছি, এমন সময় দেখি একটা লোক অনেক পুরনো একটা ছাতা মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে আমার সামনে দিয়েই চলে যাচ্ছে। আমি তাকে একবার দেখলাম, সেও আমার দিকে দেখলো। খানিকটা এগিয়ে গেল সে, তারপর কি মনে হতে পেছনে ফিরে এসে আমায় বলল, বলছি সাধু বাবা, এই পথটা কি সামনের গ্রামের দিকে গিয়েছে? আসলে আমি তারানাথ তান্ত্রিকের বাড়ি যেতে চাই। তার বাড়ি কোথায় জানেন? আমি একটু অবাক হলাম। অর্থাৎ সে আমায় চেনে না, কিন্তু ও আমার কাছে এসে আমার সঙ্গে কথা বলছে। ব্যাপারটা কাকতালীয় বলা যায় না। আমি বললাম, এর আগে তুমি কখনো তারানাথ তান্ত্রিককে দেখেছ? আর তার খবরই বা তুমি পেলে কোথা থেকে? সেখানে কি কারণে যাওয়া হচ্ছে? সাধু বাবা, কথাটা আমি তাকে ছাড়া অন্য কাউকে বলতে পারবো না, কিছু মনে করবেন না। তার কথা আমার গ্রামের একজনের কাছ থেকে শুনেছি। বড় বিপদে পড়ে তার কাছে যাচ্ছি। এর আগে কখনো তার দেখা তো দূরের কথা, নাম পর্যন্ত শুনিনি। আমি তো এদিকের মানুষ নই গো, আমি এসেছি অনেক দূর থেকে। বুঝতে পারলাম সে মিথ্যা কথা বলছে না। কিছু কিছু মানুষ থাকে যাদের কথা শুনলে বোঝা যায় তারা মিথ্যে কথা বলতে পারে না। এই লোকটিকে, তার নাম আমি পরে শুনেছিলাম, তার নাম ছিল হরদয়াল বিশ্বাস। তাকেও এমনই মনে হয়েছিল। বললাম, তারানাথ তান্ত্রিককে তুমি আগে দেখোনি, কিন্তু এমন কি বিপদে পড়েছ যার জন্য তার কাছে আসতে বলেছ? চলো, আমি তোমাকে তার কাছে নিয়ে যাচ্ছি, আমার সঙ্গে চলো। এই কথা বলার অন্য একটা কারণও ছিল। আসলে আমার কথা শুনেই হয়তো সে একটু অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। সে বিপদের কথা তারানাথ তান্ত্রিককে ছাড়া যে আর কাউকে বলতে চায় না, সেটা বেশ ভালোই বুঝতে পেরেছিলাম। তাই তার সঙ্গে কথা বলতে বলতেই গাছের তলা থেকে যখন বেরিয়ে এলাম, তখন বৃষ্টি কিছুটা কমে গেছে। সে আমার সঙ্গে হাঁটতে হাঁটতে আমার বাড়ি পর্যন্ত এলো। তারপরেই তাকে আমি প্রথম আমার পরিচয় দিয়ে বললাম, তোমার ভাগ্য ভালো বলতে হবে দেখছি। আজই আমি গ্রামে ফিরেছি, আর আজ ফিরেই তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হলো। আরে তাকিয়ে আছো কি? আমি তারানাথ তান্ত্রিক, ভয় নেই। এতক্ষণ আমি আমার পরিচয় তোমাকে দিইনি, কারণ আমি তোমায় দেখছিলাম তুমি আমাকে দেখে কিছু বুঝতে পারো কি না। যাই হোক, বাড়িতে এসো, বসো, একটু জিরিয়ে নাও, তারপর তোমার সব কথা শুনছি, কেমন? এসো এসো, ভেতরে এসো। প্রথমে সে অবাক হয়েছিল, কিন্তু লোকটার চোখ মুখের ভাব কেমন যেন বদলে গেল নিমেষের মধ্যেই। এতক্ষণে তার মুখে একটা অদ্ভুতভাবে ছায়া পড়ল। সে কাউকে চট করে বিশ্বাস করতে পারছিল না বলেই মনে হলো, কিন্তু এখন সে আমার পরিচয় পেয়ে খানিকটা ভরসা পেল। বাড়িতে জল বাতাসা খেয়ে খানিকক্ষণ জিরিয়ে নিয়ে সে আমার সামনে বসলো। এদিকে সবেমাত্র আজকেই বাড়িতে ফিরেছি। মা বাবা, বাড়ির লোকেদের সঙ্গে ওই টুকিটাকি কথাবার্তা বলার প্রয়োজন, যতটা দরকার ততটাই, কিন্তু এই মুহূর্তে তা আর সম্ভব নয়। তাই সমস্ত কিছু গুছিয়ে দিয়ে আমি বসলাম হরদয়ালের সঙ্গে। বললাম, কি বিপদ তোমার হয়েছে যার জন্য তুমি আমায় খুঁজতে খুঁজতে এই গ্রাম পর্যন্ত এলে? আমার নাম হৃদয়লাল বিশ্বাস। এক গ্রাম থেকে প্রায় 4 দিনের পথে আমার গ্রাম। সে গ্রামের নাম বিলাসপুর। সেখানে আমি, আমার বউ, আমার ছেলে দুজনকে নিয়ে কষ্টে সৃষ্টি দিন কাটাচ্ছিলাম। জমি জমা বাবা মৃত্যুর আগে যা রেখে গিয়েছিল তা আমার আর ভাইয়ের মধ্যে ভাগাভাগি হয়ে যায়। জমি যেটুকু আমার অংশে পড়েছিল নিহাত খুব বেশি নয়, তবে তা থেকে চাষ করে কোনো রকমে আমাদের দিন কেটে যাচ্ছিল। তারপর এলো বর্ষা। বর্ষাতে আমাদের গ্রামের সমস্ত জমি জমা জলের নিচে চলে গেল।
ভীষণ অবস্থা। সেই সময় আমার ভাই কঠিন অসুখে পড়ল। তার চিকিৎসার জন্য টাকা প্রয়োজন, কিন্তু টাকা পয়সা আমার পরিবারে কিংবা তার পরিবারে কারোর কাছে তো জমানো হয়নি। জমি জমা বিক্রি করতে হলো। ভাইয়ের জমি বিক্রি করেও তা হলো না, আমার জমিও বিক্রি হলো। সাধু বাবা, আমাদের গ্রামে এক বড় কবিরাজ ছিল, তার কাছে চিকিৎসা চলল কয়েকদিন ধরে। আপনি হয়তো ভাবছেন চিকিৎসার জন্য জমি জমা বিক্রি করতে হলো। ঠিক বিক্রি নয়, গোটা জমি বন্ধক রেখে গ্রামেরই একজনের কাছ থেকে টাকা নিয়েছিলাম আমরা। কিন্তু ভাইয়ের অবস্থা আরও খারাপ হলো, টাকা আর ফিরিয়ে দিতে পারলো না। দেখতে দেখতে সমস্ত জমি জমা তারা দখল করে ফেললো। আমাদের ওই থাকার মধ্যে ভিটে মাটিটুকু ছাড়া আর কিছুই রইল না। একদিন ভাই মারা গেল। তারপর ভাইয়ের বউ মনের দুঃখে কোথায় যেন চলে গেল, আর ওদের মেয়েটি রয়ে গেল আমার কাছে। কিন্তু এখন আমি কি করি? সেই গোটা বছরে অনেকেই বিলাসপুর গ্রাম ছেড়েছিল, আমরাও ছাড়তে চাই, কিন্তু যাব কোথায়? কোথাও তো আমাদের কোনো যাওয়ার মতো জায়গা নেই। ঠিক এমন সময় আমার বউ একদিন আমায় এসে বলল, একটা কথা তোমায় অনেক দিন ধরে বলবো বলবো ভেবেছিলাম, কিন্তু বলে ওঠা হয়নি। এই এখান থেকে 2 দিনের পথে একটা গ্রাম আছে, গ্রামের নাম বল্লভপুর। সেই গ্রামে যদি একটা বার যাওয়া যেতে পারে। সেই গ্রামে আসলে আমার এক দূর সম্পর্কের আত্মীয় থাকে গো, তার কাছে গিয়ে যদি সাহায্য চাওয়া যায় তাহলে। শুনেছি সে জমিদারের বংশধর ছিল। তোমার পরিবার জমিদারের পরিবার ছিল? কই, এ কথা তো আগে কোনো দিন বলনি। আহা, জমিদারের পরিবার নয় গো, উনি আমার দূর সম্পর্কের আত্মীয়, আমার দাদুর কোনো এক সম্পর্কিত হয়। তবে বল্লভপুরে আমি ছোটবেলায় 2-1 বার গিয়েছিলাম। আমাদের এখন এমন অবস্থা, যদি তার কাছে গিয়ে সাহায্য চাওয়া যায় তাহলে নিশ্চয়ই তিনি কোনো না কোনো সাহায্য করবেন। অন্তত থাকার জন্য যদি একটা ব্যবস্থা হয়ে যায় তাহলে তো খুবই ভালো হবে, বলো? এখানে আর বেশি দিন থাকাটা ঠিক হবে না। জমি জমা যেটুকু আছে বিক্রি করে হাতে কিছু সম্বল নিয়ে তার কাছে চলে যাই, চলো। মনে মনে বেশ খুশি হয়েছিলাম বইয়ের কথা শুনে। আসলে কিছুদিন আগেই বল্লভপুর থেকে একজন আমাদের বাড়িতে এসেছিল। কথায় কথায় সেই বোধহয় কোনোভাবে ওই আত্মীয়র কথা বলে গেছে। কিন্তু যাই হোক, ভগবান যখন একটা দরজা বন্ধ করে দেন তখন একটা জানালা খুলে দেন। ওই আমিও আর কিছু না ভেবে সঙ্গে সঙ্গে জমি জমা বিক্রির ব্যবস্থা করে ফেললাম। সমস্ত কিছু ব্যবস্থা করে ফেলে পয়সা কড়ি হাতে সম্বল করে সেখান থেকে বেরিয়ে পড়লাম বল্লভপুরের উদ্দেশ্যে। আমি, সঙ্গে আমার বউ চম্পা, আমার ছেলে মাধব আর আমার ভাইয়ের মেয়ে রাধা। 2 দিনের পথ পেরিয়ে খুঁজতে খুঁজতে প্রথমে সেই লোকটির বাড়িতে এলাম যে আমাদের বিলাসপুরে গিয়েছিল। তার সাহায্যেই বল্লভপুরের সেই জমিদার বাড়িতে গিয়ে পৌঁছলাম। জমিদার বাড়ি বলছি এই কারণ বাড়িটা বিশাল বড়, দোতলা বাড়ি, অনেকগুলো ঘর। বাড়ির চারপাশে লম্বা মস্ত বড় পাঁচিল, যদিও এখন তা ভেঙে পড়েছে। একসময় জমিদারেরই অংশ ছিল, কিন্তু এখনকার অবস্থা মোটেও ভালো নয়। যে আমাদের সঙ্গে এনেছিল সেই আমাদের বাড়িতে নিয়ে গেল। একজন কাজের লোক মতো ছিল। সে আমাদের সমস্ত কথা শুনে উপরের ঘরে নিয়ে যেতেই একটা দৃশ্য দেখে আমরা আশ্চর্য হয়ে গেলাম। কি দৃশ্য? বড় একটা বিছানা, তাকে বিছানা না বলে পালঙ্ক বলাই ভালো। একসময় চাদর ছিল সাদা, এখন কেমন যেন ময়লা হয়ে গেছে। ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাঠের অনেক আসবাবপত্র, কিন্তু গোটা ঘরেই কেমন একটা অদ্ভুত গন্ধ। ধুলো ছড়ানো দেয়ালে ঝুল, জমতে শুরু করেছে মাকড়সার জাল। বিছানার ওপর শুয়ে রয়েছে একজন রোগাটে হয়ে যায় লোক। তার মাথার চুল দাড়ি সবকিছু সাদা, এত রোগা হয়ে গেছে যে মনে হয় কঙ্কালের উপরে চামড়া বসিয়ে দিয়েছে। তাকে দেখে কোনোভাবে আমার বউ চম্পা চিনতে পারল। এই হলো তার সেই দূর সম্পর্কের আত্মীয়। লোকটি কিন্তু কথা বলতে পারল না। তাদের বাড়িতে এক কাজের লোক ছিল, সেই আমায় সমস্ত কথা বলল। এই লোকটি হলো এই বংশের শেষ বংশধর। সে নাকি বিয়ে করেনি, এখন তার শেষ অবস্থা চলছে। কিছুদিনের মধ্যেই হয়তো তার মৃত্যু ঘটত, কিন্তু সে নাকি বারবার বলেছিল তার মৃত্যুর আগে বাড়ি সে অন্য কাউকে দিয়ে যাবে।
সে খুব শিগগিরই তার কাছে আসবে। পরদিন সকালে সে মারা পড়ল। পরে চম্পা বলেছিল, দেখলে, আমি তোমায় এমনি এমনি কথাগুলো বলিনি গো। আমার মনটা কেমন টান ছিল, বারবার এই বাড়িটার কথাই মনে পড়ছিল। দেখলে তো, আমার মনে হয় আমাদের জন্যই উনি অপেক্ষা করছিলেন। সমস্ত কিছু আমার মাথায় ভালোভাবে ঢোকেনি, কিন্তু এইটুকু বুঝতে পারলাম যে ওনার মৃত্যুর পর এই গোটা বাড়িটার দখল পেলাম আমরা। যে কাজের লোকটি তার দেখাশোনা করত, সেও আমাদের কাছে বিদায় নিয়ে চলে গেল তার দেশের বাড়িতে। বাকি জীবনটা সে সেখানেই কাটিয়ে ফেলবে। এদিকে আমাদের তো অবস্থা তখন অন্যরকম। এত বড় বাড়ি, থাকার জায়গা নিয়ে অসুবিধে নেই, কিন্তু এই বাড়িতে বেশি দিন থাকা যাবে না। পুরনো আমলের তৈরি বাড়ি, দেওয়ালের গায়ে ফাটল ধরতে শুরু করেছে। মনে মনে বললাম, যতদিন থাকি তার মধ্যে বাঁশের বেড়া ঠেলা দিয়ে গুছিয়ে নিয়ে তার মধ্যে কোথাও একটা ঘর গুছিয়ে নেব। আমার ছেলে আর মেয়েটা, মানে ভাইয়ের মেয়েকে, তখন আমরা আমাদের মেয়ে বলেই মনে করি। তারা কিন্তু বেশ খুশি হয়েছে। ওদের বয়স বেশি না, ওই 11 থেকে 12 বছর, পিঠোপিঠি দুজনেই। তারা সারাদিন বাড়ির এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু রাতে তারা ঘরে ঢুকে পড়ে, আর বাইরে বেরোতে চায় না। একতলার একটা ঘরেই আমরা থাকার ব্যবস্থা করেছি, আর একটা ঘরে রান্নাবান্না আর বাকি কাজকর্ম। বাকি ঘরগুলো প্রয়োজন হয় না, তাই আর খোলা হয় না। একদিন রাতের বেলা বাইরে বেরিয়েছি। বাড়ির পেচ্ছাপের জায়গা ছিল বাড়ির পেছনের দিকে। তাছাড়া বাড়ির লম্বা লম্বা ঘরের শেষের দিকেও ব্যবস্থা করা ছিল। সেখানে যেতে হলে একতলার লম্বা বারান্দা পেরিয়ে হেঁটে তারপরে যেতে হয়। আমি ঘুম চোখে জড়িয়ে একটা হাঁড়িকে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এমন সময় নুপুরের শব্দ শুনতে পেলাম। প্রথমটা বুঝতে পারিনি, তারপর শুনতে পেয়ে থমকে গেলাম, যেন কেউ একজন নুপুরের পায়ে পায়ে আমার পেছনে পেছনে আসছে। কিন্তু পেছনে তাকাতেই কাউকে দেখতে পেলাম না। গাটা কেমন যেন শিরশির করে উঠল। মনে করলাম, পুরনো বাড়ি, এতদিন এমন অবস্থায় হয়ে আছে, তাই মন কেমন করছে। তাড়াতাড়ি নিজের কাজ সেরে ঘরে ঢুকে পড়লাম। সেই দিন কিছু হলো না। আবার এমনই একদিন বাইরে বেরিয়েছি। হঠাৎ মনে হলো দূরে কেউ গান করছে। একটা গানের সুর আমার কানে ভেসে এলো। মেয়েলি গলায় গান করছে কেউ। মনে হলো গ্রামের দিকে কেউ করছে হয়তো, তারই শব্দ ভেসে আসছে। কিন্তু বারবার মনে হতে লাগলো গানের শব্দটা ভেসে আসছে বাড়ির পেছন দিক থেকে। এত রাতে কে গান করে? আচ্ছা, যে গান করছিল তার গলা কি তুমি ভালোভাবে শুনতে পেয়েছিলে? না, ভালো করে শুনতে পাইনি। কিন্তু এ তো হলো প্রায় 1 মাস আগের কথা। তারপরেই সব কিছু একটু বদল হয়ে গেল। আসলে আমি এখানে আসার পরে ওই যে লোকটি আমাদের এখানে নিয়ে এসেছিল, তার সাহায্যে একটা কাজের জোগাড় করে ফেললাম। এই গ্রাম থেকে গরুর গাড়িতে করে নানা জিনিসপত্র ওই গ্রামের হাটে চলে যায়। সেই কাজই সে করে। তার সঙ্গে আমাকে এখানে ওখানে গরুর গাড়িতে করে ঘুরতে হয়। এখান থেকে জিনিস ওখানে পৌঁছাতে হয়, হাটে পর্যন্ত যেতে হয়। টাকা পয়সা যা পাওয়া যায় তা নেহাত খারাপ নয়। সাধু বাবা, একটা কথা বলতে ভুলে গেছি। আমার বউ চম্পা, তার বাপের বাড়ি কিন্তু বল্লভপুরের পাশের গ্রামে। এবার ওই কাজের জন্য আমায় মাঝে মাঝে রাতে বাড়ির বাইরেও থাকতে হয়। তখন আমার বউ চম্পা, মাধব আর রাধা একাই থাকতো। আমি ফিরতাম প্রায় 2-3 দিন পর। সেবার প্রায় 1 সপ্তাহ পরে বাড়ি ফিরে দেখি চম্পার মুখটা কেমন কালো হয়ে রয়েছে। ছেলে মেয়েদের আড়াল করে সে আমায় একপাশে ডেকে বলল, শোনো না, আমার মনে হয় বাড়িটা ভালো না। আমার এই আত্মীয় মারা যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে চাকরটা কেমন পালিয়ে গেল। একটা রাতও থাকতে চাইল না। আমার ভালো লাগছে না গো। আমার মনে হচ্ছে বাড়িটা ভালো না। কেন, কি হয়েছে? একটা মেয়ে মাঝে মাঝে বাড়ির চারপাশে ঘুরে বেড়ায়, অদ্ভুতভাবে গান করে, আর বারবার বাড়ির দেওয়াল বেয়ে উপরে উঠে আসার চেষ্টা করে। কি বলছো? বাড়ির দেওয়াল বেয়ে একটা মেয়ে ওপরে উঠতে যাবে কেন? তাহলে আর বলছি কি তোমায় মিথ্যে কথা বলবো নাকি আমি? তার সঙ্গে কি নুপুরের শব্দ শুনতে পেয়েছিলে? এই তো 3 দিন আগে, সেদিন ছিল শনিবারের রাত।
মাধব আর রাধা দুজনেই ঘুমিয়ে পড়েছে। আমি একটু বাইরে বেরিয়েছিলাম, ঘরের ভেতর ঢুকতে যাব, দরজার কাছাকাছি এসেছি। এমন সময় মনে হলো বারান্দার সামনের দিকে কিছু যেন শব্দ হলো। বারান্দাটা কেমন তা তো জানোই, সামনেটা পুরো ফাঁকা, বড় বড় থাম মাঝে মাঝে, তারপর দরজাগুলো। দরজা থেকে বারান্দার দিকে এগিয়ে গেলাম। ফাঁকা জায়গা থেকে সামনে মুখ বাড়িয়ে থামটাকে দু হাতে ধরে এদিক ওদিক তাকিয়ে দেখলাম, না, কোথাও কিচ্ছু নেই। চাঁদের আলো ছিল আকাশে। হঠাৎ গায়ের ওপর কি যেন একটা এসে পড়লো, গালের কাছটায় ভেজা মতো। আমি ভাবলাম বৃষ্টি নামলো নাকি। গালের কাছে হাত দিয়ে হাতটা মুখের সামনে আনতেই চমকে উঠলাম। রক্ত, লাল রক্তের ফোঁটা এসে পড়েছে। আবার এক ফোঁটা পড়লো। সেই সময় তো আমি গুটিয়ে গেছি রীতিমতো। কেমন একটা অদ্ভুত সোদা রক্তের গন্ধ চারপাশে ছড়িয়ে গেছে। ভয় পেয়ে চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু মাধব আর রাধা ভয় পেয়ে জেগে যাবে তাই আর চিৎকার করিনি। কিন্তু সঙ্গে সঙ্গে মুখটা উপরের দিকে তুলতে যা দেখলাম তাতে চিৎকার করাই বোধহয় ভালো ছিল। দেখি একটা মেয়ে আমাদের একতলার উপরতলার মধ্যে যে দেওয়ালটা, যেখানে বটের চারা জন্মেছে, সেই দেওয়াল বরাবর সে নিচের দিকে নেমে আসছে। মাথাটা নিচের দিকে আর পা দুটো উপরের দিকে। তার পরনের লাল শাড়িটা অদ্ভুতভাবে হেলে পড়েছিল নিচের দিকে। তার মাথার চুলগুলো ঝুলছিল। সেই চুলে তার মুখটা ঢাকা থাকলেও স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তার মুখে ধরা রয়েছে একটা কালো বিড়াল। বিড়ালটা মারা গেছিল। তার পা থেকে টপ টপ করে রক্ত নিচে এসে পড়ছিল। এমন সময় একটা প্রচন্ড হাওয়ায় তার মুখের সামনে থেকে চুলটা সরে যেতেই আমি অবাক হয়ে গেলাম। মেয়েটাকে দেখতে সুন্দর, কিন্তু তার মুখের ভিতরে দাঁতগুলো আর চোখ ছাড়া এমন কিছু নেই যাতে ভয় পাওয়া যায়। কিন্তু আমি তবুও ভয় পেলাম। সে তরতর করে নিচের দিকে নামতে নামতে হাসতে লাগলো। আমি আর থাকতে না পেরে ছুটতে ঘরে চলে গেলাম। বাকি গোটা রাতটা একতলার বারান্দা দিয়ে সে হেঁটে বেরিয়েছে। নুপুরের শব্দ আর মাঝে মাঝে তার গান শুনতে পাচ্ছিলাম আমি। এতক্ষণ পর্যন্ত একটানা কথা বলে চুপ করলো হরদয়াল। আমি বললাম, তার মানে তুমি নিজে কিছু দেখতে পাওনি, তাই তো? তোমার বউ তাকে দেখতে পেয়েছে, ঠিক বললাম? আমার বউ তাকে আগেই দেখতে পেয়েছিল। আমার কথা আলাদা, ওর জন্য আবার আমার বেরিয়ে যাওয়ার কথা। ও কিন্তু আর সেখানে থাকতে চাইল না, বলল, এই জায়গাটা ভালো না, মাথা গোজার জায়গা না পেয়ে এখানে এসে জীবন দিতে পারবো না। ছেলে মেয়ে দুটো ছোট ছোট, ওদের যদি কিছু হয়ে যায়। না না, তুমি অন্য কোনো ব্যবস্থা করো, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। তুমি ঘুরে এসে ব্যবস্থা করে তারপর আমায় আনতে যেও। আগেই বলেছি, তার বাপের বাড়ি এই সামনে পাশের গ্রামে। একদিন সকালে সে সেখানে চলে যায়, আর আমি সেই লোকটির সঙ্গে কাজে চলে যাই। তার নাম বলহরি। বলহরিকে সমস্ত কথা খুলে বলতে এসে বলে, এমন অনেক কথা আমিও আগে শুনেছি, বুঝলে। ওই পরিবার ছিল জমিদারের পরিবার। ওই পরিবারে এরকম অনেক কেচ্ছা কাহিনী আছে। তবে তুমি ওসব নিয়ে মাথা ঘামিও না। তুমি পুরুষ মানুষ, তোমার থাকতে কোনো অসুবিধা হবে না। তাহলে এখন অসুবিধা হলো কেন? এতক্ষণ হরদয়াল শান্তভাবে তার সমস্ত কথা বলছিল। এইবার তার চোখে মুখে ফুটে উঠল ভয়। সে হাত জোড় করে আমার দিকে তাকিয়ে বলল, সাধু বাবা, কিন্তু আমি তাকে নিজে দেখেছি। দুদিন আগে নিজে তাকে দোতলার জানলার বাইরে দেখেছি। দোতলার জানলার বাইরে কেউ উঠবে কি করে? সে উঠেছিল, এমনকি সেখান থেকে লাফিয়ে নিচে নেমেও গেছে। সে মানুষ না, আমি বুঝতে পেরেছি। সেই গান আর নুপুরের শব্দ আমি শুনতেও পেয়েছি। তার মানে তুমি এখন চাইছো আমি তোমার সঙ্গে যাই, কিন্তু তুমি তো দেখলে আজ আমি সবে মাত্র বাড়িতে ফিরলাম। বল্লভপুর এখান থেকে প্রায় এক বেলার পথ তো হবেই। আচ্ছা, আজকের দিনটা আমি থাকি, কাল সকালে আমি তোমার বাড়িতে যাব। তুমি যখন এসেছো
তোমাকে নিরাশ করব না, কিন্তু বড় লোকের জমিদার বাড়ি, তাই তো সেখানে না গিয়ে কিছুই বলা সম্ভব নয়। হরদয়ালের চোখ মুখ অসম্ভব খুশির আলোতে যেন উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, সাধু বাবা, আপনি আসুন, তাহলেই হবে। বাকি সব ব্যবস্থা আমি করব। আজকে রাতটা ওই বাড়িতে কোনো রকমে আমি থাকছি, কাল সকালেই আপনি চলে আসুন। তারপরে আপনি সব কিছু দেখে যা ব্যবস্থা করবেন। আমাদের শুধু মাথা গোঁজার জন্য একটু জায়গার দরকার ছিল সাধু বাবা, আর কিছু নয়। জমিদার বাড়ির প্রতি আমার কোনো লোভ নেই। হরদয়াল উঠে দাঁড়ালো। তাকে আবার ফিরতে হবে। প্রায় দুপুর হয়ে গেছে। এক বেলার, অর্থাৎ ফিরতে ফিরতে তার সন্ধে হয়ে যাবে, রাতও হয়ে যেতে পারে। তারপরেই মনে পড়ল বল্লভপুরের পাশের গ্রাম তো তার শ্বশুর বাড়ি। চাইলেই সেখান থেকে চলে আসা যেতে পারে, কিন্তু এতদিন পরে বাড়িতে ফিরে আসা, তাই সেসব কথা তখন আমার আর মাথাতেই রইল না। আমি বাড়িতেই ব্যস্ত হয়ে পড়লাম। একটানা এতটা কথা বলে তারানাথ যখন চুপ করল, তখন বাইরে ঝরঝর করে বৃষ্টি পড়তে শুরু করেছে। প্রথমে তারানাথের কথায় ছাগল তাড়ানো বৃষ্টি হচ্ছিল, তারপরে সেটা এখন পূর্ণ রূপ ধারণ করেছে। মাঝে মাঝে বৃষ্টির দিকে তাকিয়ে দেখছিলাম। কখনো কখনো তারানাথের বাড়ির তক্তপোষের ওপর বসে বৃষ্টি দেখতে ভালোই লাগে, কিন্তু আজ অন্যরকম লাগছিল। বিশেষ করে এই হরদয়ালের কথা শুনে আর এই জমিদার বাড়িতে কি আছে সেটা পরিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের মনটা চঞ্চল হয়ে উঠল। কিশোরী বলল, কিন্তু যদি সেখানে এতটা ভয়ের কিছু থাকে, তাহলে আবার হরদয়াল সেখানে থাকতে গেল কেন? গরিব মানুষের অনেক চিন্তা, বুঝলে না। মাথা গোজার জায়গা আছে, না নিজের বলতে কিছু আছে। হরদয়ালের মাথা গোজার জায়গা একমাত্র ওই জমিদার বাড়িটাই। যদি ওইটাও ছেড়ে দেয় আর কোনোভাবে সেটা দখল হয়ে যায়, তখন অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছ? শ্বশুর বাড়িতে এসে বেশি দিন থাকতেও পারবে না। পুরুষ মানুষের পক্ষে সেটা ঠিক নয়, ভালো দেখায় না। হরদয়ালকে দেখে আমার মনে যতটুকু প্রশ্ন জেগেছিল, সে গরিব হতে পারে, কিন্তু তার আত্মসম্মান বোধ তার মাথা নিচু করেছিল। আমি জানলাম আমি না যাওয়া পর্যন্ত সে ওই বাড়িতেই রাত কাটাবে, আর তার বিপদ আরও বাড়তে পারে। কিন্তু তখনও আর একটা ব্যাপার আমি জানতাম না, তাহলে এখানে একটু নিশ্চিত বোধ করতাম। কি ব্যাপার? সেদিনটা বাড়িতে কাটিয়ে পরদিন সকালেই যখন আমি বল্লভপুরে গিয়ে পৌঁছালাম, প্রথমেই আমার সঙ্গে দেখা হলো বলহরির। বলহরি তখন বাড়ির গেট থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে। লোহার গেট ছিল একসময় খুব বড়, এখন এক পাশটা ভেঙে পড়েছে। এক পাশের গেটের কাছে ছোট্ট একটা জায়গাটা থেকে বাইরে ভেতরে যাতায়াত করা যায়। উঁচু পাঁচিল, একসময় দুই মানুষ সমান উঁচু ছিল, তবে কিছু কিছু জায়গা এমন হয়ে আছে যে কোনো বাচ্চা ছেলেও টুক করে লাফিয়ে ভেতরে ঢুকে পড়তে পারবে। এক সময়ের এই জমিদার বাড়ি এখন কেমন শ্রীহীন, হতভাগ্য হয়ে পড়েছে। আমায় দেখে বলহরি বলল, নমস্কার সাধু বাবা, আপনি এসেছেন, ভালো করেছেন। কাল রাতে যা হয়েছে, আমি কত করে বললাম, কিন্তু আমার কথা কিছুতেই শুনলো না। কতবার হরদয়ালকে বোঝালাম রাতটা তুমি আমার সাথে আমার বাড়িতে কাটিয়ে দাও, কিন্তু কিছুতেই থাকলো না। ও কাল রাতে ভীষণ ভয় পেয়েছে সাধু বাবা। তাই নাকি? কোথায় ঘর? বলহরি আমায় নিয়ে গেল জমিদার বাড়ির ভেতরে। দেখি এক কোণার একটা ঘরের বিছানায় চুপ করে শুয়ে আছে। আমি ঘরে ঢুকতেই পেছনে তাকিয়ে
আমায় দেখি যেন চমকে উঠল হরদয়াল। তাড়াতাড়ি উঠে আমার দিকে এগিয়ে এসে সে বলল, আমি দেখেছি, আমি কাল রাতেও দেখেছি, কাল রাতে ওকে দেখেছি আমি, সাধু বাবা। কিন্তু সে এক অদ্ভুত দৃশ্য, অমন দৃশ্য আমি কল্পনা করতে পারিনি। হরদয়ালের চোখের পাতা কাঁপছিল। সে যে খানিকটা অপ্রকৃতস্থ বোধ করছে বেশ বুঝতে পারলাম। প্রচন্ড ভয় পেলে এমনটা হয় মানুষের। হরদয়ালের মতো একজন, যাকে একদিন দেখেই আমি বুঝতে পেরেছিলাম সে শক্ত মনের মানুষ, তার আজ এমন অবস্থা। অর্থাৎ গভীর কিছু হয়েছে নিশ্চয়। বলহরি বিছানার এক পাশে বসে পড়েছিল, বলল, বুঝলেন সাধু বাবা, আমারই আগে বারণ করা উচিত ছিল, কিন্তু তখন অবস্থা এমন ছিল যে আমি ভেবেছিলাম পরে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওই পুরো মারা যাওয়ার পর যে এমন কিছু ঘটবে সেটা তো আমারও কল্পনার বাইরে ছিল। আমিও ভাবতে পারিনি, বুঝলেন সাধু বাবা। কাল রাতে ভুল করে ওকে আমি ঘরে ঢোকার অনুমতি দিয়েছিলাম, আর তারপরেও ঘরে চলে গেল। দেখি আমার ঘরের এক পাশটা কখন যেন বদলে গেছে। লাল মখমলের কাপড় রয়েছে সেইখানে, তার চারপাশে নানা রঙের কাপড় ঝকঝক করছে। তার মাঝে বসে আছে একটা মেয়ে, লাল রঙের কাপড় পরা, মুখটা ঘোমটাই ঢাকা অনেকটা। তার হাতে একটা লম্বা কি যেন অনেকটা সেতারের মতো বাজিয়ে চলেছে, আর বাজাতে বাজাতে গান করছে। সাধু বাবা, সেই গানটা আমি এর আগেও শুনেছিলাম। রাত নিঝুম, ঘর ভাসে জোছনায়, রাত পড়ি ঘুম নামাই, কে রাত জাগায়, ওই দূরে কে ডাকে। কথাটা শুনে হরদয়াল নিজেই সেই গানটা শোনাতে লাগলো। আমি বললাম, তারপর তারপর কি হলো? হরদয়াল আগের মতোই অপ্রকৃতস্থ চোখে আমার দিকে তাকালো, তারপর বলল, আমি সেই গান আর শব্দ শুনতে শুনতে কখন যেন বিভোর হয়ে গেছি। হঠাৎ চোখ পড়লো তার হাতটা কোনো মানুষের হাত নয়, একটা কঙ্কালের হাত। সেই দু হাতে সে সেতার বাজিয়ে চলেছে। তখনই চোখ গেল তার মুখের দিকে। মাথার লাল আঁচলের কাপড়টা কখন যেন সরে গেছে, তার বদলে একটা নরকঙ্কাল বসে রয়েছে। সেই নরকঙ্কালের চোখের ভেতর থেকে লালচে আগুন যেন বাইরে বেরিয়ে আসছে। ব্যাপারটা বুঝতে পেরে আমি ছুটতে যাব, এমন সময় যা বুঝতে পারলাম তাতে তাতে আমার আমার গোটা শরীর যেন পাথরের মতো হয়ে গেল। কখন যেন আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি এই বাড়িরই ভাঙাচোরা শ্যাওলা ধরা কালচে হয়ে যাওয়া সেই ছাদের কাছে। ভাগ্যিস রেলিংটা উঁচু ছিল। আমি সেই রেলিংয়ে ধাক্কা খেয়ে আমি ছিটকে এলাম পেছনের দিকে। সঙ্গে সঙ্গে আমার সম্বিত ফিরে এলো। তাকিয়ে দেখি সেই মেয়েটা তখন সেতার বাজাতে বাজাতে মাটি থেকে শূন্যে ভাসতে শুরু করেছে। সেই বিভৎস নরকঙ্কালের মাথা, আর তার সঙ্গে সেই মেয়েটার শরীর। তারপরে যে কি হলো আমার ঠিক মনে নেই। সকালে যখন ঘুম ভাঙলো দেখি আমি আমার ঘরে শুয়ে আছি। ব্যাপারটা অনেক বড় হয়েছে বুঝতে পারছি। এই বাড়িতে ঢোকার পরে কিছু একটা সমস্যা আমি আন্দাজ করেছিলাম, কিন্তু এখানে রাতে না থাকলে কিছুই বুঝতে পারবো না। আচ্ছা হরদয়াল, তোমার স্ত্রী, ছেলে, মেয়ে ওরা কোথায় আছে? এই তো পাশের গ্রামে বাপের বাড়িতে আছে। আমি তাদের সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছি, এবং সব কিছু ঠিক হয়ে গেলে তারপরে ওদের নিয়ে আসবো বলেছি। শুধু শুধু তাদের এই বিপদের মধ্যে ফেলে লাভ কি? ভালো কথা, কিন্তু আজ আমাদের তিনজনকেই এই বাড়িতে থাকতে হবে। আজ হলো পূর্ণিমা। এই পূর্ণিমার রাতে মাঝে মাঝে অনেক অপশক্তিরা জেগে ওঠে। আমার মনে হয় আজই সেই অপশক্তিকে দেখার জন্য সবচেয়ে মোক্ষম সময়। কথাগুলো বলে সেখান থেকে উঠে পড়লাম, বাইরে বেরিয়ে এলাম, আর ঠিক তখনই চোখে পড়ল একটা কালো বিড়াল দরজার কাছে দাঁড়িয়েছিল এতক্ষণ। আমায় বেরোতে দেখেই হঠাৎ করে খানিকটা পিছিয়ে গিয়ে লাফিয়ে নামলো বাড়ির উঠোনে। বাড়ির উঠোন অপরিষ্কার, অপরিচ্ছন্ন। এখানে সেখানে জন্মে উঠেছে বড় বড় ঘাস, আর ফাঁকে মাঝে মাঝে মাটি দেখা যায়।
মাটিতে পড়ে এসে মুখ তুলে আমার দিকে তাকালো। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলেই সে তার সাদাটে চোখে আমায় দেখতে লাগলো অনেকক্ষণ। তারপরেই কোথায় যেন মিলিয়ে গেল। শুধু আমার এক মুহূর্তের জন্যই মনে হয়েছিল ওই দুটো চোখের দৃষ্টি কোনো সাধারণ বিড়ালের মতো হতে পারে না। সন্ধ্যের একটু পরপরই বলহরি চলে এলো। রাতে আমাদের এখানেই থাকার ব্যবস্থা হয়েছে। রান্নার ব্যবস্থা কিছুই করেনি হরদয়াল। বলহরির বাড়ি থেকেই খাবার এসেছে। রাতের বেলা ওপরের ঘরেই থাকার ব্যবস্থা হলো আমাদের। সেখানেই খাওয়া দাওয়া করলাম। দুটো হ্যারিকেন জ্বলছে। হ্যারিকেনের আলোয় ঘরের দেওয়ালে আমাদের ছায়া বড়ই অদ্ভুত দেখতে লাগলো। গোটা বাড়িটাই ঘুরে দেখছিলাম। অবস্থা খুব একটা ভালো নয়। খুব বেশি দিন টিকবে বলেও মনে হলো না। হরদয়াল বলল, ভেঙে পড়ুক, আমার আপত্তি নেই, কিন্তু থাকতে তো হবেই। বাড়ির চৌহদ্দির মধ্যে ওই মেয়ে যা ভয় দেখিয়েছে, এত সহজে আমাদের ছাড়বে বলে তো মনে হচ্ছে না। ঠাকুর আমাদের রক্ষে করেছেন। কাল রাতে যদি ছাদ থেকে সত্যি সত্যি হরদয়ালকে ফেলে দিত, তাহলে কি হতো সাধু বাবা? কিন্তু ওই মেয়েটাকে হঠাৎ এতদিন পর তোমাদের ভয় দেখাতে চাইছেই বা কেন? এই বাড়িতে যে থাকতো, তার সঙ্গে যে কাজের লোকটা থাকতো, তাদের সঙ্গে তোমার এই ব্যাপারে কথা বলার কোনো সুযোগ পাওনি, তাই না? ওই বুড়োকে যতদিন দেখেছি ততদিনই ও অসুস্থই ছিল। সব সময় ঘরে, না হলে বিছানা। ওই কাজের লোকটা ছিল না, ওই সবকিছু করতো, দোকান বাজার থেকে শুরু করে সবকিছু। কিন্তু ও বেটা লোকজনের সঙ্গে খুব একটা মিশতো না। বাড়িতে কেউ এলেও তার সাথে খুব কম কথা বলতো। অনেকে তো বলতো সাধু বাবা, এই বাড়িতে নাকি গুপ্তধন আছে। ওই বেটা বোধহয় অপেক্ষা করেছিল বুড়ো মরার জন্য। মরলেই ওই গুপ্তধন নিয়েও পালাবে। কিন্তু সে উড়ে বালি, ওই গুপ্তধন তো নিয়েও যেতে পারেনি, কারণ হরদয়াল আর চম্পা তো এখানেই ছিল। ও বেটা গিয়েছে একেবারে খালি হাতে, এমনকি নিজের জামা কাপড় পর্যন্ত নেয়নি। বলহরির কথায় হরদয়াল আর আমি তার দিকে তাকালাম। আমাদের খাওয়া দাওয়া সবে মাত্র শেষ হয়েছে, আর ঠিক তখনই কাছে কোথায় যেন একটা বিড়ালের ডাক শুনতে পেলাম। সাধারণ বিড়ালের ডাক বলে মনে হলো না সেটা। যেন মনে হলো একসঙ্গে 10টা বিড়াল কোথাও যেন ডেকে উঠেছে। ঠিক তেমনই একটা শব্দ শোনা যাচ্ছে। আর ঠিক তখনই আমার মাথার মধ্যে কি যেন বলে উঠল, সাবধান। তখনও পর্যন্ত আমি ভেবেছিলাম বোধহয় ওই বাড়ির সমস্যাটা সমাধান করে দিতে পারবো। অতি সাধারণ কোনো প্রেতাত্মা কোনো কারণে এমন ভাবেই বাড়িতে এসে বসেছে, আর তারপর সেই কাজ সে অনায়াসে করে চলেছে। তখনও বুঝতে পারিনি এই সব কিছুর পেছনের আসল রহস্যটা কি। মানে আমরা তো ভাবলাম গল্প প্রায় শেষ হয়ে গেছে। আপনি সেই রাতেই ওই অশরীরী আত্মাকে সেখান থেকে তাড়িয়ে দিলেন, কিন্তু তাহলে কি হয়েছিল? সে রাত্রে যা হয়েছিল তা আমি সত্যি সত্যি ভাবতে পারিনি। তখন অনেক রাত। আমি, বলহরি আর হরদয়াল দোতলার এক ঘরে চুপ করে বসে আছি। দুটো হ্যারিকেন জ্বলছে। আজ রাতে যে কারোর চোখে ঘুম আসবে না সে কথা ভালোভাবেই বুঝতে পারছি। জানালা দিয়ে বাইরে তাকালেই বাইরেটা যেন কেমন চাঁদের আলোয় চকচক করছে। হরদয়াল তার গ্রামের কথা বলছিল, সেই নিয়ে দুজনের মধ্যেই কথাবার্তা হচ্ছে। আমিও মাঝে মাঝে টুকটাকি কথা জুড়ে দিচ্ছি সেখানে, কিন্তু মনের মধ্যে বাড়ি ফেরার একটা ইচ্ছে রয়েছে।
সবেমাত্র কালই তো গ্রামে এসেছি, আর ঠিক এমন সময় প্রথমবার আমি তাকে দেখতে পেলাম। জানালাটা খোলা ছিল, সে জানালার কাছে বাইরের দিকেই হঠাৎ ভেসে এলো একটা মুখ। তার মাথার চুলগুলো হাওয়ায় উড়ছে, তার জন্য এই চাঁদের আলোটা ঘরের ভেতরে ঢোকার সময় বাধা পেয়ে একটা অন্ধকার তৈরি করেছে। আমি বসেছিলাম যেই দিকে, সেখানে জানালাটার সোজাসুজি তাকে দেখা যায়। আমার সোজা উল্টো দিকে বসেছে হরদয়াল, আর এক পাশে বলহরি। চাঁদের আলো আড়াল হতেই আমি জানালার দিকে তাকিয়েই তাকে দেখতে পেলাম। তার মুখে হাসি, সঙ্গে সেই গানটা ভেসে আসতে লাগলো জানালার দিক থেকে। রাত পড়ি ঘুম নামায়, রাত পড়ি ঘুম নামায়। আশ্চর্য, জানালার বাইরে সে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মানে কি বাতাসে তার শরীরটা ভাসছে? আমার চোখের দৃষ্টি অনুসরণ করেই বোধহয় হরদয়াল ব্যাপারটা বুঝতে পেরেছিল, আর পেছনের দিকে ঘুরে তাকিয়ে দেখেই হরদয়াল প্রায় চিৎকার করে বলল, সাধু বাবা, আমারও এসেছে। বড় হরিও তাকে দেখে কেমন যেন ভয় পেয়ে গেছে। তার মুখে কিন্তু ভয় পাওয়ার মতো তেমন কিছু নেই। উজ্জ্বল দুটো চোখ আর মুখের অদ্ভুত সাদা ঝকঝকে দাঁতের পাটি ছাড়া তার মুখে ভয় পাওয়ার বদলে যেন একটা অদ্ভুত আকর্ষণ রয়েছে। ফর্সা চেহারা, টানা টানা দুটো চোখ, লালচে ঠোঁট, মাথার চুল সাপের মতো হলেও প্রশস্ত, কপালে একটা লাল টিপ, পরনে লাল রঙের কাপড়। যদি আমরা আসলেই কোনো কিছু জানতাম না, তাহলে হয়তো তাকে দেখে ভয় পাওয়ার মতো কিছু থাকতো। তাকে দেখতে পেয়েই হরদয়াল খানিকটা সরে এলো আমার দিকে। ঠিক তখনই জানালার বাইরে থেকে সে বলে উঠল, আমায় ভেতরে আসতে বলবে না? আমি কিংবা হরদয়াল কোনো কিছুই বলার আগে বলহরির গলা শুনতে পেলাম। এক অদ্ভুত মহাচ্ছন্ন গলায় বলহরি বলল, এসো, ভেতরে এসো। তার দিকে তাকিয়ে দেখি বলহরির চোখ দুটো ফুটো হয়ে গেছে। বুঝতে পারলাম আজ সে বলহরির মাধ্যমে বাড়ির ভেতরে ঢুকতে চাইছে। কিন্তু একবার যখন তাকে বাড়ির ভেতরে ঢোকার কথা বলা হয়েছে, তখন যে তাকে আর কোনোভাবেই আটকানো যাবে না, সেই কথা আমি ভালোভাবেই বুঝতে পারছিলাম। আর এটাও বুঝতে পারছিলাম আমাদের চারপাশে কি একটা যেন সূক্ষ্ম পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে। ঘরের ভেতর সেই সেতারের সুর শুনতে পাচ্ছিলাম, তার সঙ্গে শুনতে পাচ্ছিলাম অদ্ভুত গলায় গুনগুন করে একটা মেয়েলি কণ্ঠ। আর তারপরে যেন আমাদের চোখের সামনে সব কিছু বদলে গেল মুহূর্তের মধ্যেই। ঠিক যেমনটা আমাদের বলেছিল হরদয়াল, ঠিক তেমনটাই চোখের সামনে দেখতে পেলাম। মেয়েটি লাল কাপড়ে ঘোমটায় অর্ধেকটা মুখ ঢেকে আমাদের সামনে বসে আছে। তার হাতে সেতার, দুই হাতে সোনার অলংকার, এমনকি গলার কাছেও সোনার অলংকার ঝুলছে। সেতারের স্বর টানতেই এক অদ্ভুত সুর ছড়িয়ে পড়ল চারপাশে। ঘরের ভেতরে কখন যেন আলো জ্বলে উঠেছে, আর সেই আলোর মাঝেই একটা অদ্ভুত সুর চারপাশে ছড়িয়ে পড়ল। একটা কথা এখানে বলা দরকার। সেদিন যে ঘরে হরদয়াল ছিল, ঠিক সেই ঘরেই আমরা আজ এখানে রয়েছি। মেয়েটি আগের মতো গান করতে লাগলো।
এই গান এতই মধুর যে কি বলবো তোমাদের। এক সময় বুঝতে পারছিলাম মেয়েটা সেতার বাজাতে বাজাতে গান করতে করতে হাঁটতে শুরু করেছে। তাকিয়ে দেখি হরদয়াল আর বলহরিও তার পিছু পিছু হেঁটে যাচ্ছে। আমি একবার তাকে ডাকলাম, বলহরি, হরদয়াল, যেও না, তোমরা বিপদে পড়বে। কিন্তু ওরা আমার কথা শুনল না। ওরা হাঁটতে হাঁটতে দোতলার লম্বা বারান্দা ধরে এগিয়ে গেল। সিঁড়ির দিকে ওরা হেঁটে যাচ্ছে। এই ঘরটা থেকে ওপরে যাওয়ার সিঁড়িটা অনেকটা দূর, অর্থাৎ পেছন থেকে কিছু শব্দ শুনতে পেলাম। পেছনের দিকে তাকিয়ে দেখি মাটিতে দুটো হলদে চোখ যেন জল জল করছে। আর তারপরেই সেটা লাফিয়ে উঠল দোতলার বারান্দায়। একটা থামের কাছে গিয়ে দেখি সেই কালো বিড়ালটা। আমি অবাক হয়ে গেলাম। আমি ভেবেছিলাম এই কালো বিড়ালটা হলো ওই নারী মূর্তি, তারই কোনো একটা অংশ। কিন্তু কালো বিড়ালটা আমার দিকে তাকিয়ে রইল একভাবে। আর তারপরেই মনে হলো আমার মাথার ভেতরে কেমন যেন কথা বলছে কেউ। সে যে সাবধান কথাটা বলছে সেটা বেশ শুনতে পেয়েছিলাম। ঠিক তেমনই যেন মনে হলো আবার কেউ একটা বলে উঠল, একবার ছাদে চলে গেলে কিন্তু ওদের দুজনকে মেরে ফেলবে। আসলে মহাচ্ছন্ন ভাবটা আমার মধ্যে কাজ না করলেও আমি কেমন যেন হতভম্ব হয়ে গেলাম। এই বাড়ি, এই চারপাশের জমি, চৌহদ্দি সবকিছু অশুভ হয়ে পড়েছে। তাই আমার দেহবন্ধন করা থাকলেও তার প্রভাব একটু একটু করে আমার উপরেই পড়ছিল। বুঝতে পারছিলাম অনেক সময় ধরে অতৃপ্ত আত্মা থাকার কারণে তার ক্ষমতাও নেহাত কম নয়। এরপরে সেই বিড়ালটা ঝাঁপিয়ে পড়ল আমার গায়ের ওপর, আর সঙ্গে সঙ্গে যেন এক ধাক্কায় আমার ঘোরটা কেটে গেল। আমি ছুটে গেলাম বাড়ির দিকে। তখন সিঁড়ি দিয়ে বলহরি আর হরদয়াল ওপরে উঠতে শুরু করেছে। আমি দুহাতে ওদের দুজনকে টেনে ধরে একটা হ্যাঁচকা টান দিলাম। ভেবেছিল তাকে টানা হয়তো শক্ত হবে। গায়ের সমস্ত শক্তি একত্র করে টেনেছিলাম, আর সেটাই ভুল হলো। এমন জোরভাবে টানতেই ওরা হুড়মুড় করে এসে পড়লো আমার গায়ে। আর একটু হলেই দোতলার বারান্দায় আমরা নিচে পড়ে যেতাম। কিন্তু সেটা হলো না। প্রচণ্ড একটা কিসের শক্তি যেন সেই দিক থেকে আমাদের ধাক্কা দিয়ে দিল। বললে বিশ্বাস করবে না, ওদের দুজনকে সিঁড়ির ওপর থেকে ধাক্কা দিতেই দুজন ছিটকে চলে এলো আমার উপরে। আর সেই ভার সইতে না পেরে আমি দোতলার বারান্দার সেই ধারটার কাছে একদম সরে এসেছি। আমার শরীরের অর্ধেকটা যেন বাইরে বেরিয়ে গেছে। আমি যদি নিচে পড়ি তাহলে আমার সঙ্গে ওরা দুজনেও নিচে পড়বে। সঙ্গে সঙ্গে সেই মেয়েলি গলার হাসির শব্দ শুনতে পেলাম। খিলখিল করে হাসছে সে। কিন্তু পরক্ষণেই বুঝতে পারলাম সেই দিক থেকেই, অর্থাৎ বাইরের শূন্য থেকে কেউ একটা প্রচন্ড ধাক্কা দিয়ে আমায় আবার ঠেলে দিল ভেতরের দিকে। ঠিক সঙ্গে সঙ্গে সেই মেয়েটা অদ্ভুত গলায় চিৎকার করে উঠল, বলল, আবার ফিরে এসেছিস তুই, আবার ফিরে এসেছিস। তার দিকে তাকিয়ে দেখি নেই কোথায়, তার বদলে একটা নর কঙ্কাল সেখানে। সিঁড়ি দিয়ে বেশ খানিকটা উঠে দাঁড়িয়ে পড়েছে সে। তার হাতে সেতার, তার পরনে সেই লাল রঙের কাপড়, পায়ে মুকুট, সারা গায়ে ভর্তি অলংকার। সব কিছুই ঠিক আছে আগের মতো, শুধু তার গোটা শরীরটা বদলে গিয়েছে
নরকঙ্কালের মতো। লাল দুটো উজ্জ্বল চোখ বেরিয়েছে বাইরে, কিন্তু সে কার সঙ্গে কথা বলছে সেটা দেখতে পেলাম না। শুধু একটা মেও মেও শব্দ করে আমাদের মাথার কাছ থেকে একটা বিড়াল যেন পিছনের দিকে শূন্যে ঝাঁপিয়ে পড়ল। তারপরেই মেয়েটার মুখ থেকে বেরিয়ে এলো আবার একটা চিৎকার। অন্ধকারে সে সিঁড়ি দিয়ে দ্রুত উঠে গেল ওপরের দিকে। নুপুরের পায়ের শব্দ সেটাই শুনতে পেলাম। আবার ছাদের উপর থেকে ভেসে আসতে লাগলো সেই গানটা। বলহরি আর হরদয়াল তো ছিটকে গিয়েছিল, তারপর কি হলো? বলহরি আর হরদয়াল মেঝেতে বসে পড়েছিল। একটু পরেই তাদের সঙ্গীত ফিরে এলো। গান শুনে ওরা ভয় পেলেও আমি জোর করে ওদের নিয়ে যাই ছাদে। ছাদের দরজাটা খুলে ছাদের দিকে তাকাতেই অনেকক্ষণ পর চাঁদের আলোয় দেখতে পেয়েছিলাম তাকে। একটা মেয়ে, ভয়ঙ্করের কিছু নেই, তার হাতে সেতার, শুধু তার পা ছাদে পড়ছে না। সে শূন্যে ভাসতে ভাসতেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে, আর সেতারের শব্দের সঙ্গে সঙ্গে সেই গানটা ঘুরে বেড়াচ্ছে গোটা বাড়িময়। আমি শুধু তাকে আস্তে আস্তে বললাম, হরদয়াল, এই বাড়িতে তোমার থাকা হবে বলে মনে হচ্ছে না। এই বাড়ি তোমাকে ছাড়তেই হবে। সে রাতে হরদয়াল আর কোনো কথাই বলল না। আমরা নেমে এসে একটা ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে গোটা রাতটা সেখানেই রইলাম। আর সেখানেই বলহরি আমাদের বলল এই বাড়ির আর একটা ইতিহাস। আপনাদের হয়তো মনে আছে সাধু বাবা, এই বাড়ির যে শেষ বংশধর অর্থাৎ ব্রজমোহন রায়, ওর সাথে একটা চাকর ছিল। আমি বলেছিলাম আপনাদের, ওই কাজের লোকটাই ওর সমস্ত কাজকর্ম করত। ওর সাথে আমারও কিন্তু সামান্য ভাব ছিল। তাই ওই ব্রজমোহন মরার পর যখন হরদয়াল এখানে আসে, তখনও আমার সাথে ওর একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। আমি তো চম্পাকে এই বাড়ির কথা বলেছিলাম। আসলে চম্পাকে আমি এখানে আগে কয়েকবার দেখেছিলাম। তারপর ওর গ্রামে গিয়ে ওর খবর পেয়ে ওখানে যাই। আমি চেয়েছিলাম ওরা এখানে এসে থাকুক, কিন্তু এমন একটা ব্যাপার যে ঘটবে তা তো আমি জানতাম না। ওই 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 চাকরটাই আমাকে একদিন বলেছিল যে ব্রজমোহন নাকি ওকে একটা গল্প বলেছে এই বাড়ির ব্যাপারে। আজ থেকে অনেক বছর আগে ব্রজমোহন নাকি একটা মেয়েকে এই বাড়িতে নিয়ে এসেছিল। তখন এই বাড়ির অবস্থা অবশ্য এমন ছিল না, জমিদারি ব্যবস্থাও টিকে ছিল, আর তার সাথে ছিল লোকবল, অর্থবল, সবকিছু। ওই মেয়েটি নাকি খুব ভালো সেতার বাজাতে পারত, আর তার সাথে খুব ভালো গানও করত। আজ ওই মেয়েটিকে দেখে আমার সব কথা মনে পড়ল। ব্রজমোহন নাকি মেয়েটিকে ভালোবাসত, কিন্তু ওকে বিয়ে করতে চায়নি। তাই মেয়েটিও বেশি দিন এখানে থাকতে চাইছিল না। তবে ওর ওই অসামান্য রূপ, তার সাথে এত সুন্দর সেতারের হাত আর গানের সুমিষ্ট গলা, এই সব কিছুতেই ব্রজমোহন মেতেছিল। তাই মেয়েটা যখন এখান থেকে চলে যাওয়ার কথা বলে, তখন ব্রজমোহন নাকি একদিন রাতে মেয়েটাকে ওর নিজের ঘরে ডাকে। তারপরে যে কি হয়েছিল সে কথা কেউ জানে না। এরপর থেকে নাকি মেয়েটা পুরো নিখোঁজ হয়ে যায়। তার অনেক পরে ওই ব্রজমোহন বাড়িতে একটা তান্ত্রিককে ডেকে আনে। তারপর ওর ঘরে কিছু একটা আচার বা কিছু একটা করে। আর সবচেয়ে আশ্চর্যের কথা কি জানেন, আমরা এখন যে ঘরে আছি সেটাই ওই ব্রজমোহনের ঘর। ওই মেয়েটিকে ঘরে ঢোকবার সময় বারবার অনুমতি নিতে হতো। তার মানে এই ঘরে তান্ত্রিক কোনো ক্রিয়া করা হয়ে গিয়েছিল। কিন্তু আসল সমস্যাটা হলো, ওই মেয়েটার শরীর খুঁজে পেতে গেলে গোটা বাড়িটাকে ভাঙতে হবে, আর তাও নেহাত ব্যয়সাধ্য।
তার মানে আপনি বলছেন এখান থেকে চলে গিয়ে অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে? এ বাড়ির চৌহদ্দির মধ্যে আর থাকা যাবে না? না হরদয়াল, না। তার ক্ষমতা অনেক বেশি। যে কারণেই হোক, তার ক্ষমতা আমি অনুভব করতে পেরেছি। এ বাড়ির মধ্যে তার ক্ষমতাকে হারানো অসম্ভব। বিশেষ করে বাড়ির চৌহদ্দির মাঝে ঘরগুলোর ভেতরে কোনো ক্রিয়া করা হয়েছিল বলে তার ভেতরে তার ক্ষমতা খুব বেশি নয়। তাই তো সে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বারবার, বিশেষ করে ছাদে। ওই ছাদে মেয়েটি অপঘাতে মরেছে। হয়তো বজ্রমোহন তাকে খুন করেছে। এই বাড়ির কোথাও মৃতদেহটাকে লুকানো রয়েছে। এই বাড়িতে না থাকাই ভালো। হরদয়াল, শুধু শুধু তো নিজের জীবন দেওয়ার কোনো দরকার নেই, তাই না? হরদয়াল আর কিছু বলল না। সে রাতটা সেখানেই কাটিয়ে পরদিন সকালে আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। হরদয়াল পাশের গ্রামে তার শ্বশুর বাড়িতে চলে গেল। বলহরিও বাড়ি ফিরল। আমিও সেদিন সকালে সেখান থেকে ফিরে এলাম নিজের বাড়িতে। তার মানে কারোরই কোনো ক্ষতি হলো না, সবাই বেঁচে গেল, তাই তো? তারানাথ আবার চুপ করল। আমরা অপেক্ষা করতে লাগলাম এরপর কি হয়েছিল তা জানার জন্য। তখন বাইরে বৃষ্টিটা বাড়তে শুরু করেছে। কিশোরী একবার কি একটা বলতে গিয়েও চুপ করে গেল। তারানাথের দ্বিতীয় সিগারেটটা শেষ হয়ে এসেছিল। সেটা এবার আঙুলের টোকা দিয়ে বাইরে ফেলে দিয়ে বলল, সেটা হলেই বোধহয় ভালো হতো, কিন্তু তেমনটা হলো না। হরদয়াল পরের দিনই আমার কাছে এসে উপস্থিত হলো। কথায় কথায় বলল, সাধু বাবা, শুনেছেন বলহরি মারা গেছে? ওই বাড়ির ছাদ থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে মরেছে। কেন যে সে ওই বাড়িতে গিয়েছিল রাতের বেলা, সে কথা আমি বুঝতে পারছি না। হরদয়ালের কথা শুনে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। বলহরি এত কিছু জানার পরেও সে রাতে ওই বাড়িতে কেন গিয়েছিল তা কিন্তু ধরতে পারিনি। তবে এরপর হরদয়াল তার শ্বশুর বাড়ি গ্রামেই একটা ছোটখাটো জায়গায় ব্যবস্থা করতে পেরেছিল। সেখানেই তার মাথা গোজার ঠাঁই করেছিল। এমনকি একদিন হরদয়াল, চম্পা, মাধব আর রাধা সবাই আমার বাড়িতে এসে পৌঁছেছিল। তারপরে আর হরদয়ালের সঙ্গে আমার কখনো দেখা হয়নি। গ্রাম ছাড়ার আগে সেই গ্রামে গিয়েই একবার সেই জমিদার বাড়িটা আমি দেখে এসেছিলাম। মনে হয়েছিল যে ঘরে বজ্রমোহন জমিদার থাকত সেই ঘরেই মৃতদেহ থাকার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু তার জন্য দেয়াল ভাঙতে হবে। তার চেয়ে জায়গাটা থেকে একটু দূরে রাখাই ভালো। এইবার তারানাথ চুপ করতে আমরা উঠে পড়লাম। বাইরে বৃষ্টিটাও কমতে শুরু করেছে। উঠতে উঠতে কিশোরী বলল, কিন্তু সেই অতৃপ্ত আত্মাটাকে তার মানে আপনি সেখান থেকে সরাতে পারলেন না? সেটা সেখানেই থেকে গেল? সবকিছু সমাধান সম্ভব নয়, বুঝলে কিশোরী। মাঝে মাঝে এমন কিছু থাকে যা তেমন ভাবে থাকতে দেওয়াই ভালো। ওই বাড়িটা এমন সময় ভাঙা পড়বে কিংবা ওই চৌহদ্দির মধ্যে কোনো না কোনো সময় সেই মেয়েটির মৃতদেহ বেরিয়ে আসবেই। তার আগে তার মুক্তি হবে না। আমি ওই বাড়িতে অতটা জায়গা জুড়ে বাড়ি ভেঙে সেই মৃতদেহ বার করতে কেন যাব বলো দেখি? আর তাছাড়া ওই বাড়িটা এড়িয়ে চললেই তো আর কোনো সমস্যা হয় না। এই গ্রামের লোকেদের সঙ্গে আমি কথা বলেছিলাম। ওইখানে যে এমন কিছু আছে সে কথা আজ পর্যন্ত কেউ জানতো না। বলহরির মৃত্যুর পর তারা সবাই ভেবেছিল ওই ব্রজমোহন জমিদার মারা যায়। সেই ব্রজমোহনের প্রেতাত্মাই হয়তো এই কাজটা করেছে। তবে একটা কথা শুনে বুঝে উঠতে পারিনি, বুঝলে, যে কালো বিড়ালটা এবং সেই অদৃশ্য যে আমাদের সাহায্য করেছিল, আসলে সে কে? জমিদার নাকি অন্য কেউ?
প্রশ্নের উত্তর আমাদের কাছে ছিল না, তাই আমরা সেখান থেকে উঠে পড়লাম। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, এক্ষুনি বেরিয়ে পড়া দরকার, না হলে আবার বৃষ্টি নামবে। কিন্তু আজ কিশোরী কোনো কথা বলল না, তাকে অন্যমনস্ক বলে মনে হলো। শুধু আমি ভাবছিলাম, সেই মেয়েটি সেতারের মায়ায় এত বেশি মায়া ছিল যে তারানাথ পর্যন্ত আর একটু হলেই দোতলায় চলে যাচ্ছিল। ঠিক তখনই বৃষ্টি আবার নামলো, আর আমরা দৌড়াতে শুরু করলাম।